হ্যালো ভিউয়ার্স, আশা করি তোমরা ভালো আছো। আমি এজেটেম হাসানুল্লাহ, জিভি একাডেমি। আজকে আমি তোমাদের ষষ্ঠ অধ্যায় ডিবিএমএস ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমস এর চতুর্থ ক্লাস নেব। আজকের আলোচ্য বিষয় হলো ডেটা সিকিউরিটি এবং কর্পোরেট ডেটাবেস। এই দুটো বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তা প্রথমে আমরা আলোচনা করি তাহলে ডেটা সিকিউরিটি। অর্থাৎ ডেটার নিরাপত্তা। আমরা জানি ডেটাবেসের একটি প্রধান কাজ হচ্ছে ডেটার নিরাপত্তা নিশ্চিত করা। ডেটাকে আমরা এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটারে পাঠাই। আমরা পাঠানোর প্রয়োজনে বিভিন্ন মাধ্যম ব্যবহার করি। যদি সেটা ইন্টারনেট মাধ্যম হয় বা লোকাল এরিয়া নেটওয়ার্কও হয়, মধ্যবর্তী কিছু অনাকাঙ্ক্ষিত ব্যক্তি থাকে যাকে আমরা ইন্ট্রুডার বলে থাকি, INTRUDER, ইন্ট্রুডার বা অনাকাঙ্ক্ষিত ব্যক্তি বা আনঅথরাইজড পারসন বা হ্যাকার। এদের কাজ হচ্ছে আমার পাঠানো তথ্যটা পরিবর্তন করা বা চুরি করা, যাতে আমার অতি গোপনীয় তথ্যগুলো ওরা পেয়ে যায়, বা একটি ব্যাংকের কোনো তথ্য পরিবর্তন করে অ্যাকাউন্ট থেকে টাকাগুলো অন্য জায়গায় স্থানান্তর করে ফেলা। এই সকল অনাকাঙ্ক্ষিত ব্যক্তির হাত থেকে ডেটাকে রক্ষা করার জন্য কিছু পদ্ধতি অনুসরণ করা হয়। এক্ষেত্রে তারা যাতে এখানকার পাঠানো ডাটা পড়তে না পারে, সেজন্য একটা পরিবর্তিত রূপ দেওয়া হয়। আবার সেটা যখন এই কম্পিউটারে আসে সেটা পড়ার উপযোগী করা হয়। এখান থেকে এখানে যাওয়াটাকে বলি আমরা এনক্রিপ্ট, আবার এখান থেকে এখানে আসলে সেটা পাঠযোগ্য হলো ডিক্রিপ্ট। তাহলে এটা যখন এখানে যাবে, ইন্ট্রুডাররা যাতে পড়তে না পারে সেটার ব্যবস্থা করে, আবার পড়তে পারার ব্যবস্থা করা, এই পুরো কার্যক্রমটা আমরা বলি ক্রিপ্টোগ্রাফি। আর এই বিশেষ ব্যবস্থাকে আমরা বলি ডেটা সিকিউরিটি। তাহলে ডেটা সিকিউরিটি কি? ডেটাকে দূরবর্তী অঞ্চলে পাঠাতে যাতে কোনো ইন্ট্রুডার বা হ্যাকার বা অনাকাঙ্ক্ষিত ব্যক্তি বা আনঅথরাইজড পারসন যাতে ডেটা চুরি বা পরিবর্তন করতে না পারে, সেজন্য গৃহীত নিরাপত্তামূলক ব্যবস্থাকে বলে ডেটা সিকিউরিটি। আর এই সিকিউরিটির কার্যক্রমকে, ডেটার সিকিউরিটির জন্য গৃহীত এনক্রিপ্ট এবং ডিক্রিপ্ট প্রক্রিয়াকে আমরা এক কথায় বলি ক্রিপ্টোগ্রাফি। CRYPTOGRAPHY, ক্রিপ্টোগ্রাফি। তাহলে পুরো বিষয়টা আমরা বুঝতে পারলাম ডেটা সিকিউরিটি। এই ডেটাকে এই অঞ্চল থেকে এই অঞ্চলে পাঠাতে গেলেই এখানে এই সিকিউরিটি ব্যবস্থাটা নেওয়া হয়। এটা অতীত থেকে ছিল, বর্তমানেও আছে। তাহলে ডেটা সিকিউরিটি আমার কেন প্রয়োজন? ডেটা সিকিউরিটি প্রয়োজন যাতে অনাকাঙ্ক্ষিত ব্যক্তি ডেটাটি পড়তে না পারে, যাতে প্রকৃত ব্যবহারকারী রিসোর্স শেয়ার করতে পারে, প্রকৃত ব্যবহারকারী সেটার যাবতীয় উন্নয়ন এবং পরিবর্তন করতে পারে এবং তার বৈধ অধিকার নিশ্চিত থাকে। এই জন্য আমরা ডেটা সিকিউরিটি করে থাকি। তো ডেটা সিকিউরিটির তিনটি প্রয়োজনীয় দিক আছে। একটি হচ্ছে ডেটার গোপনীয়তা, আরেকটা হচ্ছে সত্যতা, আরেকটা হচ্ছে প্রাপ্যতা। এই তিনটা প্রয়োজনে আমরা ডেটা সিকিউরিটি করে থাকি। গোপনীয়তা বলতে ডেটাটি শুধুমাত্র প্রেরক এবং প্রাপক দেখবে, আর কেউ দেখতে পাবে না, অর্থাৎ যারা পাওয়ার অধিকারী। আর সত্যতা বলতে শুধুমাত্র একজন এটার প্রকৃত মালিক বা ব্যবহারকারী সেটার মধ্যে পরিবর্তন ঘটাতে পারবে। আর প্রাপ্যতা হচ্ছে শুধুমাত্র প্রাপকই সেটা পাবে, অন্যরা সেটা পাবে না। এইসব কারণেই আমরা ডেটা সিকিউরিটি নিশ্চিত করে থাকি।
আর এই ডেটা সিকিউরিটি নিশ্চিত করার জন্য আমার যে ডেটাটি পাঠানো হবে সেই ডেটাটিকে পরিবর্তিত রূপ দেওয়া হয়। এই পরিবর্তিত রূপটা যখন আমার প্রাপকের কাছে পৌঁছবে সেটা আবার পূর্ববর্তী অবস্থায় আসবে, যেটাকে আমরা বলি ডেটা এনক্রিপশন। অর্থাৎ ডেটার সিকিউরিটির জন্য আমরা ডেটা এনক্রিপশন প্রক্রিয়া অবলম্বন করি। তাহলে আমরা এখন আলোচনা করছি ডেটা এনক্রিপশন, ENCRYPTION, ডেটা এনক্রিপশন। ডেটা এনক্রিপশন জিনিসটা কি? মনে করি আমি একটি ডেটা পাঠাবো একাডেমি, ACADEMY, একাডেমি। এখন এটি এখানে যদি যায় তখন সেটা এরকম রূপ ধারণ করবে। একাডেমিটা মনে করি আমি ওয়াই, এরকম একটা বক্স, স্টার, জেড, টালি। এটা কি বোঝা যাচ্ছে? যাচ্ছে না, কিন্তু এটা বোঝা যাচ্ছে। এটা আবার যখন এর কাছে যাবে ঠিকই এটা একাডেমি হয়ে যাবে। তাহলে এখানে হলোটা কি? এখানে একাডেমিটা যখন এখানে পাঠানো হচ্ছে লেখাটি, তখন এটা হয়ে যাচ্ছে এরকম একটা পরিবর্তিত রূপ। এটা একটা অ্যালগোরিদমের মাধ্যমে হয়েছে। এবং এই পাঠানোর ক্ষেত্রে এই যে আমার পাঠযোগ্য অবস্থা, এটিকে আমরা বলি প্লেন টেক্সট। প্লেন টেক্সট মানে এই টেক্সটটা পড়া যাচ্ছে। আর এই অবস্থাটাকে আমরা বলি সাইফার টেক্সট। সাইফার টেক্সট অর্থাৎ এই অবস্থাটি পড়া যাচ্ছে না। এরা দেখছে, হ্যাকাররা দেখবে এটা, কিন্তু আমি দেখব এটা। আবার প্রাপকও দেখবে আমি যেটা দেখছি সেটা, কিন্তু হ্যাকাররা দেখবে এটা। তাহলে এটাকে তো পরিবর্তন করে তার কোনো লাভ নেই, এবং এটাকে চুরি করেও তার কোনো কাজে আসবে না। এই বিহিত ব্যবস্থাটি হচ্ছে ডেটা এনক্রিপশন। অর্থাৎ এক্ষেত্রে পাঠযোগ্য ডেটাকে আমরা বলি প্লেন টেক্সট, আর পাঠ অযোগ্য ডেটাকে আমরা বলি সাইফার টেক্সট। এরকম প্লেন টেক্সট থেকে সাইফার টেক্সট, সাইফার টেক্সটকে আবার প্লেন টেক্সটে পরিণত করাটাইকে আমরা বলি ডেটা এনক্রিপশন। তাহলে ডেটা এনক্রিপশনের সংজ্ঞাটা কি? ডেটা দূরবর্তী অঞ্চলে পাঠাতে ডেটার নিরাপত্তার জন্য ডেটাকে প্লেন টেক্সট থেকে সাইফার টেক্সট এবং সাইফার টেক্সট থেকে প্লেন টেক্সটে পরিণত করার প্রক্রিয়াকে আমরা বলি ডেটা এনক্রিপশন। তাহলে ডেটা এনক্রিপশনের ধাপ কয়টি? ডেটা এনক্রিপশনের ধাপ হচ্ছে 4টি। প্রথম অবস্থায় ডেটাকে আমরা প্লেন টেক্সটে পরিণত করব, প্লেন টেক্সট। তারপরে এটিকে সাইফার টেক্সট করব, সাইফার টেক্সট। তারপরে এখানে এনক্রিপশন অ্যালগোরিদম, ENCRYPTION, এনক্রিপশন অ্যালগোরিদম, যেটা দ্বারা এই প্লেন টেক্সটটা সাইফার টেক্সট হলো। এটি একটি গাণিতিক প্রক্রিয়া, যৌক্তিক প্রক্রিয়া। তারপরে মধ্যবর্তী একটা কি ব্যবহার করা হবে, যেটাকে আমরা বলি সিক্রেট কি। তাহলে ডেটা এনক্রিপশনের কয়টি ধাপ আছে? 4টি। একটা হচ্ছে প্লেন টেক্সট। প্লেন টেক্সট মানে যেটা আমার পাঠযোগ্য, সেটা হয়ে যাবে সাইফার টেক্সট। হওয়ার জন্য এনক্রিপশন অ্যালগোরিদম ব্যবহার করা হবে। তারপরে মধ্যবর্তী এই এনক্রিপশন ডিক্রিপশনের এন্ট্রান্স পাওয়ার জন্য একটা কি ব্যবহার করা হবে, যেটাকে আমরা সাধারণ অর্থে পাসওয়ার্ড বলে থাকি। এরকম কি, সিক্রেট কি ব্যবহার করা হবে। এই 4টি ধাপে ডেটা এনক্রিপশন হয়ে থাকে। আর এই ডেটা এনক্রিপশনের জন্য আমরা 5 ধরনের অ্যালগোরিদম ব্যবহার করে থাকি। এই যে অ্যালগোরিদম। আর কি ব্যবহার করি আমরা? 2 ধরনের। ডেটা সিকিউরিটির তথা ডেটা এনক্রিপশনের প্রকার হচ্ছে 2টি। এটি কিন্তু প্রকার নয়, এটি হচ্ছে ধাপ। আর আমরা ডেটা এনক্রিপশনের প্রকার বলি 2টা। একটা হচ্ছে সিমেট্রিক এনক্রিপশন, আর একটা হচ্ছে অ্যাসিমেট্রিক। তাহলে এনক্রিপশন কয় প্রকার? 2 প্রকার। একটা হচ্ছে সিমেট্রিক, SYMMETRIC, সিমেট্রিক বা সিক্রেট কি।
সিক্রেট কি। আরেকটা হচ্ছে অ্যাসিমেট্রিক, ASYMMETRIC বা পাবলিক কি, PUBLIC, পাবলিক কি এনক্রিপশন। এটা হচ্ছে এনক্রিপশনের প্রকারভেদ। কয়টা প্রকার? দুইটা প্রকার। তাহলে আমি যখন এটাকে এনক্রিপ্ট ডিক্রিপ্ট করব, প্রথমে এখানে একটা কি ব্যবহার করব, চাবির মতো চিহ্ন দেখালাম, এটাকে আমরা পাসওয়ার্ডের সাথে তুলনা করতে পারি। তখন সেটা এই সাইফার টেক্সট করার পর্যায়ে যাবে এবং সেখানে আমরা নির্দিষ্ট অ্যালগোরিদম ব্যবহার করব। এই অ্যালগোরিদম অবস্থায় এটা হয়ে যাবে সাইফার টেক্সট। এই সাইফার টেক্সট হয়ে যাবে অ্যালগোরিদম হলেই। তারপরে দূরবর্তী অঞ্চলে যাবে, সেখানে আবার একটি সিক্রেট কি ব্যবহার করা হবে এবং এই সিক্রেট কি এর মাধ্যমে প্রাপক আবার এই এনক্রিপ্টেড ডাটাটা প্লেন টেক্সট ফরম্যাটে দেখতে পাবে। এই সিক্রেট কি এর ক্ষেত্রে এটি যদি এটি যা এটিও তা থাকে, মানে উভয়ের জন্য একই রকম কি যদি ব্যবহার করা হয়, তখন তাকে আমরা বলি সিমেট্রিক এনক্রিপশন। সিমেট্রিক এনক্রিপশন অর্থাৎ যে এনক্রিপশন প্রক্রিয়ায় প্রেরক এবং প্রাপক একই ধরনের গোপন কি ব্যবহার করে তাকে আমরা বলি সিমেট্রিক এনক্রিপশন। এক্ষেত্রে দুইজনের মধ্যে সমঝোতা থাকবে এবং এই দুইজন ভিন্ন আর কেউ এই কি সম্পর্কে জানবে না। আর অ্যাসিমেট্রিক এনক্রিপশন বা পাবলিক কি এনক্রিপশন হচ্ছে প্রেরক একটি নির্দিষ্ট এনক্রিপশন কি ব্যবহার করবে, বাট প্রাপকদেরকে বিভিন্ন ধরনের এরকম সিক্রেট কি দেওয়া হবে। যারা পাঠ করবে তাদের জন্য ভিন্ন ভিন্ন সিক্রেট কি দেওয়া হবে এবং সেটা দ্বারা সে সাইফার টেক্সটটা প্লেন টেক্সটে পরিণত করে দেখতে পারবে। এই ক্ষেত্রে আমরা বর্তমান সময়ে বিভিন্ন জায়গায় দেখি টেম্পোরারি কিছু পাসওয়ার্ড দেওয়া হয় যেটা নির্দিষ্ট ইউজার পড়তে পারবে, আবার কতক্ষণ পরে দেখলে আরেকটা পাসওয়ার্ড হয়ে যায় এবং সেভাবে করে সে আমাদের পাঠানো ডাটাটা প্রেরকের পাঠানো ডাটা প্রাপক পড়তে পারে, যেটা সবার জন্য উন্মুক্ত থাকে। এই ধরনের কি আমরা বলি অ্যাসিমেট্রিক এনক্রিপশন। আশা করি আমরা এই এনক্রিপশনের শ্রেণীভাগ বুঝলাম, এনক্রিপশনের এই ধাপগুলো বুঝলাম। এখন আমরা দেখব এনক্রিপশন অ্যালগোরিদম। এই যে অ্যালগোরিদম যেটা দ্বারা এই প্লেন টেক্সটটা সাইফার টেক্সট হচ্ছে, এই অ্যালগোরিদমকে আমরা 5টি ভাগে ভাগ করি, অর্থাৎ 5 ধরনের এখানে আমরা এনক্রিপশন অ্যালগোরিদম ব্যবহার করি। 1 নম্বরে হচ্ছে সিজার কোড, CAESAR সিজার কোড। নাম্বার 2 DES মানে ডেটা এনক্রিপশন স্ট্যান্ডার্ড। নাম্বার 3 ট্রিপল DES, TRIPLE DES। নাম্বার 4 AES অ্যাডভান্সড এনক্রিপশন স্ট্যান্ডার্ড। নাম্বার 5 IDEA ইন্টারন্যাশনাল ডেটা এনক্রিপশন অ্যালগোরিদম। এই 5 ধরনের এনক্রিপশন প্রক্রিয়া আছে। এক সময় এটা ব্যবহার করা হতো। রাজা রোমান সম্রাট রাজা জুলিয়াস সিজার সে তার তথ্য আদান প্রদানের জন্য দূত মারফত, মেসেঞ্জার মারফত যে তথ্যগুলো পাঠাতেন, তিনি এই ধরনের একটা পদ্ধতি ব্যবহার করতেন, যেখানে লিখলে এর তৃতীয় অক্ষর, পরবর্তী তৃতীয় অক্ষরটি তিনি রূপান্তর করে পাঠাতেন। যেমন আমি লিখলাম একাডেমি, ACADEMY, একাডেমি। তৃতীয় অক্ষর হলো ABCD, এটা ডি হয়ে যাবে। সি হলে কি হবে? CDEF। এভাবে এ হলে ডি, ডি হলে ডি, EFG, এটা হবে জি। ই হলে EFGH, এম হলে MNOP, ওয়াই হলে YZH,
বি, পরবর্তীতে যখন জ্যাট হয়ে যাবে আবার শুরু থেকে আসবে। এভাবে করে তিনি তথ্য পাঠাতেন এবং যার কাছে পাঠানো হতো সে আবার 3 অক্ষর অগ্রগামী সেটাকে রূপান্তর করে বুঝে নিত। এই ধরনের হজবরল প্রকৃতির লেখা থাকার কারণে যিনি মেসেঞ্জার তিনিও সেটা পড়তে পারতেন না, কিন্তু যিনি প্রাপক তার সাথে রাজা জুলিয়াস সিজারের একটি পূর্ব থেকে তথ্য ছিল যে এভাবে করে তিনি তথ্য পাঠাবেন, যে কোনো মেসেজ পাঠাবেন। সেই পদ্ধতিটা পরবর্তীতে কম্পিউটারে সিজার কোড নামে প্রবর্তিত হয়। এটা যখন হ্যাকাররা বুঝে ফেলল তখন এটার মধ্যে কিছুটা পরিবর্তন ঘটানো হলো। যেমন 3 ধাপকে কোনো কোনো ক্ষেত্রে 10 ধাপ, কোনো কোনো ক্ষেত্রে 5 ধাপ, কোনো কোনো ক্ষেত্রে 20 ধাপ, এভাবে করে পরিবর্তিত রূপ দেওয়া হলো, অর্থাৎ অ্যালগোরিদমটাকে একটু পরিবর্তন ঘটানো হলো। সেটাও যখন দেখা যাচ্ছে যে সেটা আরও নিরাপত্তা ব্যবস্থা দুর্বল হয়ে পড়েছে, তখন আসলো ডিইএস, ডেটা এনক্রিপশন স্ট্যান্ডার্ড। সেটাও একটা অ্যালগোরিদমিক প্রক্রিয়া, যেটা পাঠাবো সেটা কিছুটা পরিবর্তন হবে। আচ্ছা, এখানে তোমাদের একটা উল্লেখ হচ্ছে, আমি এটা 3 ধাপে পাঠিয়েছি। তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসতে পারে, মনে করো একটা এম লেখা হলো, এম যদি MNOPQR হয়, এম ইকুয়াল টু যদি আর হয়, তাহলে এস ইকুয়াল টু কত হবে? তখন আমি হিসাব করব এম বাদ দিয়ে NOPQR, তাহলে এস বাদ দিলে STUVWX হয়। কিন্তু তোমাকে যদি বলা হয় ওয়াই এস ইকুয়াল টু যদি ওয়াই হয়, ওয়াই ইকুয়াল টু কত হবে? তখন এভাবে করে গুনবো আমরা, এস এর পরে TUVWXY, 6 ধাপ গেল। এবার ওয়াই থেকে গুনবো, ওয়াই এর পরে জেড, ABCDE, এটা হবে ই। এ ধরনের পরীক্ষায় প্রশ্ন আসে। আশা করি সিজার কোডটা বুঝলাম। ডিএসও এটা একটা গাণিতিক প্রক্রিয়া। এটা যখন নিরাপত্তা ব্যবস্থা দুর্বল ধরা পড়লো তখন আসলো DDDS, তারপর আসলো AES, তারপর হচ্ছে আইডিয়া। তবে বর্তমান সময়ে এই দুটো বেশ জনপ্রিয় ডেটা এনক্রিপশন প্রক্রিয়া। তাহলে আমরা ডেটা এনক্রিপশনও বুঝতে পারলাম। ডেটা এনক্রিপশনের ক্ষেত্রে প্লেন টেক্সট এবং সাইফার টেক্সট এগুলো বুঝতে পারলাম। এবার দেখো, এই প্লেন টেক্সটকে যখন সাইফার টেক্সট করা হয় তখন সেটাকে আমরা বলি এনক্রিপ্টেড ডেটা, আর সাইফার টেক্সট যখন আবার প্লেন টেক্সট করা হয় তখন সেটাকে বলে ডিক্রিপ্টেড ডেটা। তাহলে এনক্রিপ্ট করতে হয় কি দিয়ে? এটা হচ্ছে এনক্রিপশন কি, আর ডিক্রিপ্ট করার জন্য এটা হচ্ছে ডিক্রিপশন কি। ক্লিয়ার আমাদের? আশা করি আমরা বুঝতে পেরেছি। এখন আমরা দেখব এই ডেটা এনক্রিপশনের শ্রেণীভাগটা বুঝলাম, কিন্তু ডেটা সিকিউরিটির শ্রেণীভাগটা আমি বলিনি। ডেটা সিকিউরিটিকে আমরা 2টি ভাগে ভাগ করি, একটি হচ্ছে সিস্টেম সিকিউরিটি আর একটা হচ্ছে ডেটা সিকিউরিটি। এটা হচ্ছে টোটাল সিকিউরিটি ব্যবস্থা। ডেটা আর সিস্টেম সিকিউরিটি হচ্ছে সিস্টেম এর ব্যবহার করার অনুমতি প্রদান করা। যেমন আমরা ফেসবুক ব্যবহার করি, ফেসবুক একটা সামাজিক মাধ্যম, এটি ব্যবহার করার জন্য আমাকে একটা ইউজার নেম দেয়, একটা পাসওয়ার্ড দেয়, ফলে আমি সিস্টেমটি ব্যবহার করতে পারি। এটা হচ্ছে সিস্টেম সিকিউরিটি। এবার আসো ডেটা সিকিউরিটি। ডেটা সিকিউরিটি হচ্ছে আমি ফেসবুক ব্যবহার করলাম, সেটা দিয়ে আমি অডিও ভিডিও অনেক কিছুই আদান প্রদান করলাম, ভয়েস আদান প্রদান করলাম, এখানে পরিবর্তন করতে পারছি, বাট মূল ফেসবুকের কোনো স্ট্রাকচারের মধ্যে কোনো কিছুকে আমি পরিবর্তন করতে পারছি না। এটি হচ্ছে ডেটা সিকিউরিটি। আমরা এই ডেটা সিকিউরিটিকে আমরা কয়েকটি ভাগে ভাগ করি। ডেটা সিকিউরিটির ক্ষেত্রে আমাদেরকে কিছু অথরাইজেশন দেওয়া হয়, মানে আমি কতটুকু পর্যন্ত আমার সীমাবদ্ধতা থাকবে, আমি করতে পারবো। একটা হচ্ছে এই ডেটা সিকিউরিটির 1 নম্বরই হচ্ছে রিড অথরাইজেশন। রিড AUTHORIZATI অথরাইজেশন, মানে রিড অথরাইজেশন মানে হচ্ছে এই ক্ষেত্রে অনুমতিপ্রাপ্ত ব্যক্তি
শুধুমাত্র ডেটা পড়তে পারবে কিন্তু কোনো পরিবর্তন করতে পারবে না। হ্যাঁ, যেমন আমরা বিভিন্ন ওয়েবসাইটে গেলে সেটা শুধু দেখতে পারি কিন্তু সেখানে আমি নিজে গিয়ে কোনো পরিবর্তন করতে পারি না। এটা হচ্ছে রিড অথরাইজেশন। তারপর হচ্ছে ইনসার্ট অথরাইজেশন। ইনসার্ট অথরাইজেশন মানে হচ্ছে ইনসার্ট করা যাবে, অর্থাৎ ইনপুট দেওয়া যাবে, বাট পূর্বের কোনো জিনিস আমি ডিলিট বা পরিবর্তন করতে পারবো না। এটা হচ্ছে ইনসার্ট অথরাইজেশন। এটা সাধারণত ব্যাংক প্রতিষ্ঠানে করে থাকে, আবার বিভিন্ন টিকিট কাউন্টিংয়ের ক্ষেত্রেও করে থাকে। আপডেট অথরাইজেশনটা হচ্ছে কোনো কিছুকে পরিবর্তন করার ক্ষমতা। এই ক্ষেত্রে সে কোনো ইনসার্ট করতে পারবে না, বাট পূর্বের কোনো জিনিস মনে করি 25 ছিল সেটাকে 40 করতে পারবে। এই ধরনের কোনো পরিবর্তনমূলক কাজ করতে পারবে, অর্থাৎ আপ টু ডেট পর্যায়ে রাখতে পারবে। এটাই হচ্ছে আপডেট অথরাইজেশন। এই ক্ষেত্রে সে কোনো রেকর্ড ডিলিট করতে পারবে না বা নতুন কোনো রেকর্ড ইনসার্টও করতে পারবে না। নাম্বার 4, ডিলিট অথরাইজেশন হচ্ছে এক্ষেত্রে অনুমতিপ্রাপ্ত ব্যক্তি শুধু ডিলিটই করতে পারবে, বাট কোনো ইনসার্ট বা আপডেট করার সুযোগ তার থাকবে না। এই ধরনের অথরাইজেশনের মাধ্যমেও ডেটা সিকিউরিটি নিশ্চিত করা যায়। তাহলে আমরা সিকিউরিটি ব্যবস্থাকে দুই ভাগে ভাগ করতে পারি, একটি হচ্ছে সিস্টেম সিকিউরিটি আর একটা হচ্ছে ডেটা সিকিউরিটি। আচ্ছা, তাহলে সিস্টেম সিকিউরিটি হচ্ছে সিস্টেমের ক্ষেত্রে যে আমাকে স্বাধীনতা দেওয়া হয়, যে প্রবেশাধিকার নিশ্চিত করা হয়, যতটুকু আমি সিস্টেমের মধ্যে যেটুকু করতে পারবো সেটা হচ্ছে সিস্টেম সিকিউরিটি। আর ডেটা সিকিউরিটি হচ্ছে আমি এই যে আমার রিড অথরাইজেশন, ইনসার্ট অথরাইজেশন, আপডেট অথরাইজেশন এবং ডিলিট অথরাইজেশন, এগুলো অথরাইজেশনের উপর ভিত্তি করে আমাকে যে ক্ষমতাটি দেওয়া হবে এবং যে ক্ষেত্রে আমি যেখানে আমি অথরাইজেশন পাবো সেখানকার স্ট্রাকচারে আমি কোনো পরিবর্তন করতে পারবো, ভিতরের কাজগুলোই করতে পারবো এই অথরাইজেশনের উপর ভিত্তি করে, সেটাকে আমরা বলি ডেটা সিকিউরিটি। আচ্ছা, তাহলে আমরা এতক্ষণ পর্যন্ত কি জানতে পারলাম? মূল ডেটা সিকিউরিটিকে কয় ভাগে ভাগ করা যায় এবং সেটার জন্য ব্যবহৃত ডেটা এনক্রিপশন এবং এনক্রিপশন কয় ভাগে ভাগ করা যায় এবং এনক্রিপশনের জন্য ব্যবহৃত অ্যালগরিদম, এগুলো সম্পর্কে আলোচনা করেছি। তাহলে সংক্ষেপে একটু বলি, ডেটা সিকিউরিটি হচ্ছে ডেটাকে এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে পাঠাতে যাতে কোনো ইন্ট্রুডার বা অনাকাঙ্ক্ষিত ব্যক্তি যাতে ডাটা চুরি করতে না পারে সেই জন্য গৃহীত প্রতিরোধ ব্যবস্থাকে আমরা বলি ডেটা সিকিউরিটি। এটিকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে সিস্টেম সিকিউরিটি আর একটা হচ্ছে ডেটা সিকিউরিটি। সিস্টেম সিকিউরিটি হচ্ছে সিস্টেম ব্যবহার করা যাবে বাট সিস্টেমে কোনো পরিবর্তন করা যাবে না। যেমন আমরা ফেসবুক ব্যবহার করতে পারি, শুধু ইউজার ব্যবহার করতে পারে, সেটাকে অন্যরা ব্যবহার করতে পারে না। ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে দেওয়া থাকে, সেটা দিয়ে আমি ব্যবহার করতে পারি। আর সেখানকার ডেটা সিকিউরিটি হচ্ছে সেখানে আমাকে পুরোটা ব্যবহার করার স্বাধীনতা দিলেও আমি সেখানে বিভিন্ন ধরনের ডেটা আদান প্রদান করতে পারবো, বাট সেখানকার স্ট্রাকচারে কোনো পরিবর্তন ঘটাতে পারবো না। আর এই ডেটা সিকিউরিটির জন্য দূরবর্তী অঞ্চলে ডেটা পাঠাতে আমি প্লেন টেক্সটকে সাইফার টেক্সটে পরিণত করি, সাইফার টেক্সটকে প্লেন টেক্সটে পরিণত করি, সেটাকে আমরা বলি ডেটা এনক্রিপশন। এই ডেটা এনক্রিপশনকে আমরা দুটি ভাগে ভাগ করি, একটা হচ্ছে সিমেট্রিক আর একটা হচ্ছে অ্যাসিমেট্রিক। যেটা আমরা কি হিসেবে ব্যবহার করি, যে কি উভয় পক্ষ সমানই ব্যবহার করে সেটাকে আমরা বলি সিমেট্রিক। আর যেটার ক্ষেত্রে প্রেরক যেটা ব্যবহার করে প্রাপক সেটা ভিন্ন অন্যরকম ব্যবহার করে এবং ভিন্ন ভিন্ন অনেকগুলো এক এক ইউজারকে এক একটা পাসওয়ার্ড দেওয়া হয়, সেটাকে আমরা বলি পাবলিক কি এনক্রিপশন, যা সবার জন্য উন্মুক্ত থাকে। আর এই এনক্রিপশন করার জন্য আমরা চারটি ধাপ ব্যবহার করি, একটা হচ্ছে প্লেন টেক্সট, আরটা হচ্ছে সাইফার টেক্সট, আরটা হচ্ছে এনক্রিপশন অ্যালগোরিদম, আরটা হচ্ছে সিক্রেট কি। সিক্রেট কি সম্পর্কে আমরা বলেছি সিমেট্রিক এবং অ্যাসিমেট্রিক। আর এই এনক্রিপশন অ্যালগোরিদমকে আমরা আবার 5টি শ্রেণীতে ভাগ করি, 5 ধরনের থাকে। একটা হচ্ছে সিজার কোড, ডিইএস, ট্রিপল ডিইএস, এইএস, আইডিয়া। আশা করি আমরা বুঝতে পেরেছি। এখন আমরা ধারণা অর্জন করব। তাহলে এখন আমরা আলোচনা করছি কর্পোরেট ডেটাবেস। কর্পোরেট ডেটাবেস। আমরা কর্পোরেট ডেটাবেস বলতে কি বুঝি? কর্পোরেট বলতে বুঝি কোনো প্রতিষ্ঠানের প্রধান অফিস যেটা কেন্দ্রীয়ভাবে থাকে, সব কিছু যেখান থেকে নিয়ন্ত্রিত হয়।
আর ডেটাবেস হচ্ছে ডেটার সমাবেশ। তাহলে বিষয়টি কি দাঁড়ালো? একটি একটি কেন্দ্রীয় ডেটাবেস ব্যবস্থা, কর্পোরেট ডেটাবেস। এটি একটি কেন্দ্রীয় ডেটাবেস ব্যবস্থা যার মাধ্যমে কেন্দ্র থেকে কোনো প্রতিষ্ঠান তার সকল বিভাগ এবং অনুবিভাগকে নিয়ন্ত্রণ করতে পারে। যেমন মনে করি বাটা শু কোম্পানি, তাদের বাংলাদেশে অনেকগুলো সেলস সেন্টার আছে। সেলস সেন্টারগুলো সবগুলোতে একটা সফটওয়্যার দিয়ে দেওয়া হয়েছে ওয়েব এনেবল ডেটাবেস দ্বারা, এবং সেখানে তারা যা বিক্রি করে ওই পণ্যটির, ওই জুতোটির কোড নাম্বার দিয়ে দেয় আর মূল্যটা অটোমেটিক এখানে চলে আসে এবং সব কিছুর সাথে সাথে কেন্দ্রীয়ভাবে হিসাব হয়ে যায়। এক্ষেত্রে তাদের কোনো খাতাপত্র মেনটেন করতে হয় না, সংরক্ষণ করতে হয় না। এটি হচ্ছে কর্পোরেট ডেটাবেস সিস্টেম, অর্থাৎ কেন্দ্রে সার্ভার থাকবে, সেখান থেকে সবগুলো সেলস সেন্টারগুলো নিয়ন্ত্রিত হচ্ছে। এভাবে করে একটি প্রতিষ্ঠান চাইলে তার বিভিন্ন শাখা বিভাগ এবং উপবিভাগগুলোকে সে নিয়ন্ত্রণ করতে পারে। এই ব্যবস্থাটাকে আমরা বলি কর্পোরেট ডেটাবেস সিস্টেম। তাহলে এটি হচ্ছে কেন্দ্রীয় ডেটাবেস ব্যবস্থা যার মাধ্যমে একটি প্রতিষ্ঠান তার সকল বিভাগ এবং অনুবিভাগকে নিয়ন্ত্রণ করতে পারে। এগুলোর জন্য কি সফটওয়্যার থাকতে পারে? এগুলোর জন্য আছে SQL, MySQL, Oracle, DB2, এই ধরনের সফটওয়্যারগুলো। এবার কর্পোরেট ডেটাবেসের সাথে সম্পর্কযুক্ত আরেকটি কার্যক্রম আছে, সেটাকে আমরা বলি ERP, এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং। এটাও এক প্রকার কেন্দ্রীয় ডেটাবেস ব্যবস্থা। তবে এই ক্ষেত্রে একটি প্রতিষ্ঠানের যত ধরনের ডেটাবেস পদ্ধতি থাকবে সবগুলোর সমন্বয় এই এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিংয়ে হবে। যেমন একটি প্রতিষ্ঠানের ম্যানুফ্যাকচারিং, ইনভেন্টরি, সেলস, এক্সপোর্ট, ইম্পোর্ট, এই ধরনের যাবতীয় প্রত্যেকটার জন্য যে আলাদা আলাদা ডেটাবেস ব্যবস্থা আছে, এই সবগুলোকে একত্রিত করে যে ডেটাবেস সিস্টেমটা হয় সেটি হচ্ছে এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং। মনে করি একটি শিক্ষা প্রতিষ্ঠান, সেখানকার অনেকগুলো কার্যক্রম আছে। অনেকগুলো কার্যক্রমকে যখন আলাদা আলাদা ডেটাবেস দ্বারা সংরক্ষণ করা হবে, সেই ডেটাবেসগুলোকে নিয়ে যখন একটা বৃহৎ ডেটাবেস করা হবে তখন সেটাকে বলা হবে এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং। আবার উক্ত শিক্ষা প্রতিষ্ঠান যদি এমন একটা সফটওয়্যার ব্যবহার করে যেটা দিয়ে সকল ছাত্রছাত্রীদের তথ্য তার অভিভাবকদের জানানো যাবে, সেটা হবে কর্পোরেট ডেটাবেস। তাহলে কর্পোরেট ডেটাবেস হলো মূলত একটি ব্যবসায়িক বিজনেস সিস্টেম বা ব্যবসায় মডেল, যেটা আমরা শিক্ষাক্ষেত্র ব্যবহার করতে পারি। সরকার এই কর্পোরেট ডেটাবেসের মাধ্যমেও তার বিভিন্ন মন্ত্রণালয়গুলোর সাথে যোগাযোগ সংরক্ষণ করতে পারে। কর্পোরেট ডেটাবেস বর্তমান সময়ে ব্যাপকভাবে ব্যবহৃত একটি ডেটাবেস সিস্টেম। তাহলে আমরা কর্পোরেট এবং এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং এই দুটো জিনিস বুঝতে পারলাম। এখন আমি ক্ষুদ্র পরিসরে আর এখানকার খুঁটিনাটি কিছু জিনিস নিয়ে আলোচনা করব। যেমন আমরা গত ক্লাসগুলোতে ডিবিএমএস আলোচনা করেছিলাম, সেই ডিবিএমএস কয় প্রকার সেটা নিয়ে আলোচনা হয়নি। ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, ডিবিএমএস। এই ডিবিএমএসকে আমরা প্রধানত তিনটি ভাগে ভাগ করতে পারি। একটি হচ্ছে ক্লায়েন্ট সার্ভার, আরেকটি হচ্ছে ডিস্ট্রিবিউটেড, আরেকটি হচ্ছে ওয়েব এনেবল। ডেটাবেস অর্থাৎ ক্লায়েন্ট সার্ভার ডেটাবেস, ডিস্ট্রিবিউটেড ডেটাবেস, ওয়েব এনেবল, ENABLE, এনেবল, ওয়েব এনেবল ডেটাবেস। এই তিন ধরনের ডেটাবেস সিস্টেম থাকে। তা ক্লায়েন্ট সার্ভার কি? ক্লায়েন্ট বলতে আমরা বুঝি প্রধানের অধীনে যারা থাকে, যারা সেবা গ্রহণ করে, তাদেরকে আমরা সাধারণ অর্থে ক্লায়েন্ট বলি। আর ক্লায়েন্টের সাথে যখন সার্ভার থাকে তখন বুঝে নেব একটি কেন্দ্রীয় সার্ভার থাকবে, অর্থাৎ প্রধান কম্পিউটার থাকবে, যেখানে মূল তথ্যগুলো থাকবে, মূল ডেটাবেসটা থাকবে,
সেখানের সাথে অন্যান্য প্ল্যাটফর্মে কম্পিউটারগুলো তার সাথে সংযুক্ত থেকে এবং পুরোপুরি কেন্দ্রীয় নিয়ন্ত্রণে তারা কাজ করবে। অর্থাৎ তাদের নিজস্ব কোনো স্বাধীনতা থাকবে না, তারা পুরো কাজটা এক সার্ভার কেন্দ্রিক করে থাকে। তাকে আমরা বলি ক্লায়েন্ট সার্ভার ডেটাবেস। এই ধরনের ডেটাবেস সিস্টেমকে আমরা বলি ক্লায়েন্ট সার্ভার ডেটাবেস সিস্টেম। ডিস্ট্রিবিউটেডের ক্ষেত্রে এই সার্ভার অর্থাৎ কেন্দ্রীয় নিয়ন্ত্রিত সার্ভারের কার্যক্রমগুলো সাব সার্ভার দ্বারা, অর্থাৎ তার অনেকগুলো কাজ বিভিন্ন বিভাগে ভাগ করে আলাদা আলাদা করে দেওয়া হয় এবং সে আলাদা আলাদা ভাগগুলো তারা তাদের কার্যক্রমগুলো স্বাধীনভাবে সম্পাদন করতে পারে। বিশেষ কিছু গুরুত্বপূর্ণ কাজ মূল সার্ভার করে থাকে। এই ধরনের ডেটাবেস সিস্টেমকে আমরা বলি ডিস্ট্রিবিউটেড ডেটাবেস। সর্বশেষটি হচ্ছে ওয়েব এনেবল। এটি একটা ইন্টারনেট ভিত্তিক পদ্ধতি, অর্থাৎ ইন্টারনেট ব্যবস্থায় বিভিন্ন কম্পিউটারগুলোর সাথে সম্পর্কযুক্ততা, যার মাধ্যমে ইন্টারনেট ব্যবস্থায় দূরবর্তী বা দুর্গম অঞ্চলের সাথেও যোগাযোগ রক্ষা করে সার্ভারের মাধ্যমে কার্য সম্পাদন করা যায়। এটাকে আমরা বলি ওয়েব এনেবল ডেটাবেস, অর্থাৎ ওয়েব ছাড়া, ইন্টারনেট ছাড়া এটি অচল। ইন্টারনেটের মাধ্যমে এই ডেটাবেস সিস্টেমে সংযুক্ত হওয়া যায়। যেমন একটু আগে আমি কর্পোরেট ডেটাবেস সম্পর্কে বলেছি, যেখানে কর্পোরেট অফিস থেকে তারা বিভিন্ন সেলস সেন্টারগুলো নিয়ন্ত্রণ করে। এটা হচ্ছে ওয়েব এনেবল ডেটাবেস এবং এটা ইন্টারনেটের মাধ্যমেই তারা কিন্তু সম্পর্কযুক্ত হয়। আশা করি আমরা ডেটাবেস সম্পর্কে জানলাম। তাহলে আজকে আমরা ডেটাবেসের শেষ ক্লাসটি করলাম এবং এটি ছিল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের চতুর্থ ক্লাস এবং শেষ ক্লাস। আমরা ধারাবাহিকভাবে ডেটাবেস শুরু থেকে শেষ পর্যন্ত আলোচনা করেছি। আমি চেষ্টা করেছি তোমাদের ডেটাবেস পুরো বিষয়টা সহজে এবং সংক্ষেপে বোঝানোর জন্য। এরপরে যদি তোমাদের কোনো সমস্যা থাকে সেটি আমাকে জানাবে, কমেন্টের মাধ্যমে জানাতে পারো বা বাই ফোনে জানাতে পারো। আর যদি আমার এই চ্যানেলটি ভালো লাগে, তোমরা যদি উপকৃত হও, তাহলে আমার এই চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করে দিবে এবং তোমাদের বন্ধুদের মধ্যে যাদের ডেটাবেস বুঝতে অসুবিধা হয় তাদেরকে এই ভিডিওটি শেয়ার করে জানাতে পারবে। ধন্যবাদ সবাইকে।